দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রত্যেকের জীবনে কিছু নীতি থাকে। আমার জীবনের একমাত্র নীতি হচ্ছে লক্ষ্য ঠিক করা, বাকিটা এমনিই হয়ে যাবে। এই কথা বলেছিল আমার এক স্কুল শিক্ষক। আমি ঠিক করেছিলাম সায়েন্স নিয়ে পড়ব। সায়েন্স না পেলেও কমার্সে চান্স পেয়েছি। লক্ষ্য ঠিক করেছিলাম বলেই লক্ষ্যের কাছাকাছি যেতে পেরেছিলাম। ভাই আপনি একদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা কথা বলেন তো। কি সুন্দর দোকান, কি সুন্দর মাল দেশের বাইরে থেকে এক্সপোর্ট করেছি। একবার দেখেন, ভালো লাগবে। আরে ভাই হাত ছাড়েন। ও সরি, হাত ধরেছি ভাইজান। আসলে হয়েছে কি ভাইজান, সুন্দর সুন্দর কাপড় আছে, মনে করে কিনা লাগবে না ভাইজান। একবার দেখেন, দেখলেই মনটা মনে করে ভরে যাবে। জান আপনি নিজেও পাইতে পারবেন না, এই মালটা মনে করে দেশের বাইরে থেকে এসেছে ভাইজান। কি সুন্দর, ও মাই গড। আমি এগুলো পরবো। ভাইজান আপনি কিন্তু জবের মতার মানুষ, আপনি পড়বেন কেন? পড়বে তো ভাবি। ভাবিকে যখন এটা গিফট করবেন, ভাবি যখন পরে আপনার সামনে আসবে, এসে বলবে ও কত সুন্দর, দেখো কেমন লাগছে, সেই লাগবে ভাইজান। পাইতে পেরেছেন? কোন অ্যাঙ্গেলে দেখে মনে হলো আমি বিবাহিত? আমি বিবাহিত না, আর এগুলো দেওয়ার মতো আমার কোনো মানুষ নেই। ভাইজান ঘরটা যেখানে ঘুরেছে, আমি আপনাকে দেখেই পাইতে পেরেছি। আপনার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনার কোনো বউ নাই, কেমনে পাইতে পেরেছি জানেন? আপনার অপরাধ কি জানেন? আপনার অপরাধ হচ্ছে আপনি সুন্দর, আপনার চেহারা নায়কের মতো। ভাইজান একটা কথা বলি, এ দেশের মেয়েদের সমস্যা কি? সমস্যা হলো আপনার মতো সুন্দর ভালো মানুষের প্রেমে পড়বে না, পড়বে গান যুগে 2 নম্বর বাদ। যাদের একসাথে 10টা গার্লফ্রেন্ড, একটার সাথে দেখা করে রমনা, আরেকটার সাথে দেখা করে হাতিঝিল, এতে থাকবে না ভাইজান। এই জন্য বলছি, আপনি আমার এই সুন্দর কাপড় নিয়ে যাবেন, দেখলেই আপনার পছন্দ হবে, যে কেউ ভালোবাসে বলবে আপনাকে আমার খুব ভালো লাগছে ভাইজান। আমাকে ভালো লাগছে মানে? আপনার সাথে আমার মাত্র দেখা হলো, এখানে ভালো লাগার কি আছে? আসলে হয়েছে কি ভাইজান, আপনি বিষয়টা অন্যভাবে নিয়েছিলেন কেন? আপনি আমার ভাই, দেখার পর একটা মায়া লেগেছে, আর আপনি গুদে গুদে চেহারা তো দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। মেয়েরা যে কেন পড়ছে না পাইতে পারছি না। ভাই একটা কাপড় নেন ভাইজান প্লিজ। আচ্ছা ভাই, এই কাপড় দিয়ে আমি কি করবো বলেন তো? এই তো ঘরটা ঘটেছে ভাইজান, কেন কাপড় নেবেন? অবশ্যই কাপড় নেবেন। আপনি বললেন না যে আপনার কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো বউ নাই, মনে করে সুন্দর একটা কাপড় নেবেন। এরপর আপনার ধ্যান ধারণা হবে, স্বপ্ন দেখবেন। সিনেমা দেখেন না, নায়ক কিভাবে স্বপ্ন দেখি, এরকম স্বপ্ন দেখবেন যে এই সুন্দর কাপড়টা কোন মেয়ের শরীরে দিলে ফিটফাট লাগবে, তখন মনে করে ধ্যান আসবে ভাইজান, ধ্যান। ওই কাপড় দেবে, সুন্দর সুন্দর কাপড়, কি সুন্দর কাপড় ভাইজান। এটা যদি একবার পরান, মনে হবে রাজকন্যার সাথে থেকে দেখতেছেন ভাইজান। এই কাপড়টা যদি পরান, মনে হবে হলুদিয়া পাখি কাপড় পরে রাস্তাতে আপনার সামনে। আর এই যে ভাইজান কালা, এই কাপড়টা পরলে মনে করবে ব্ল্যাক পুরি ডায়মন্ড সুন্দরী সামনে এসেছে ভাইজান। ইয়েস ইয়েস ইয়েস, জবের ঘরটা ঘটে গেছে ভাইজান। কি বলবো, বুলার ভাষা হারিয়ে ফেলেছি। এই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনার যে পছন্দ, ও মাই গড, আপনি যেমন সুন্দর, আপনার পছন্দ তেমন সুন্দর। এটা যাকে আপনি পছন্দ করে পড়াবেন, সেও নিশ্চয়ই সুন্দরী হবে, দেখার সাথেই ভালো লাগবে। ওয়াস্তির ওয়াস্তির। ওই কাপড়টা ভাইকে প্যাকেট করে দিবি, কোনো টাকা বেশি রাখবি না। চিন্তা করে দেখলাম দোকানি অত শিক্ষিত না হলেও তার কথায় ওজন আছে। ওয়ানলি 3,500 টাকা রাখবি, 1 টাকা বেশি রাখবি না। ভাইয়ের জন্য ডিসকাউন্ট 3,500। ভাইয়ের তো 2500 টাকা। ভাইজান দেখেছেন, শুধু আমি না, আমার দোকানের কর্মচারীরা আপনার ভালোবাসায় পড়েছে ভাইজান, মায়াই পড়েছে। কি পরিমাণে 3500 টাকার কাপড় 2500 টাকা, 2500 টাকায় বেটা ডিসকাউন্ট দেয়। ভাই আবার আসবেন ভাইজান, আবার আসবেন, দেখে কবে ভাই আবার আসবেন ভাইজান। আপনাকে ভালো লাগছে ভাইজান, কাপড় দেওয়া বেটা, আমি টাকা দিচ্ছি। ভাই আবার আসবেন, ভাবি নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, যাকে খুশি তাকে আসবেন, কাপড় প্যাকেট করবে। প্রেম খুঁজে খুঁজে মন দিশে হারা, প্রেমে নাকি মুক্তি এ কথা বলে কারা? ভুল বুঝে বুঝে দূরে চলে যায় সব, তবুও প্রেমের পাখি মনে করে কলরব। তার সাথে হবে এক ছবির প্রেম, করবো আমি বেতার প্রেম। তার সাথে হবে এক ছবির প্রেম, করবো আমি বেতার প্রেম।
দেখেন, ডেটিং অ্যাপস আপনার সাথে আমার পরিচয় হলো, আমি কিন্তু ওই টাইপের মেয়ে না যে প্রেম করব, ডেট করব। আমার ইন্টেনশন হচ্ছে আমি বিয়ে করব, সংসার করব, আমার হ্যাপি একটা ফ্যামিলি হবে। আমিও এরকমই, এই জন্য সারা জীবনে আমি কোনো প্রেম করতে পারিনি। তাই নাকি? তাহলে আপনার প্ল্যান কি? আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু তার আগে একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি বলুন। মানে আপনার সাইজ কত? ছি, আপনার সাথে দেখা হতে না হতে আপনি আজকে আমার সাইজ জিজ্ঞাসা করতেছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার সাহস তো কম না। আপনার মতো ছেলেদেরকে আসলেই সাইজ করা উচিত। না না, আমার মনে হয় আপনি ভুল বুঝছেন। আমি কিন্তু সাইজ মানে বলতে চাচ্ছিলাম যে এনাফ ইজ এনাফ, আর বলতে হবে না। আপনাকে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে ব্লক করে দিব। আর আজকের পর আপনি যদি আমাকে কোথাও কল দিয়েছেন, আপনার নামে আমি সাইবার ক্রাইমের মামলা করব। দেখুন, আপনি কিন্তু ভুল বুঝলেন। সাইজ মানে জামার সাইজ জিজ্ঞেস করছিলাম। মনের মতো সাইজের জামা কেনার পর শুরু হলো আসল বিপত্তি। বেতালে প্রেম প্রেম, বেতালে প্রেম প্রেম। ও মাই গড, তুমি কিভাবে বুঝলে হোয়াইট লিলি আমার ফেভারিট? তোমার পছন্দে আনিনি, আমার পছন্দ ভেবে আনছি। যাক, আমাদের পছন্দ মিলে গেছে। দেখো না, লেকটা কি সুন্দর। কই সুন্দর, এ তো নোংরা পানি, ময়লা আবর্জনা। ওই দেখো, ওই দিকটা কত সুন্দর। ও আরো সামনে দেখো, এটা কি? কি কি ব্যাপার? তুমি আমার গায়ে হাত দিচ্ছ? আজকে আমাদের প্রথম দেখা, ছোট লোক কোথাকার। আরে না, আমি তো মাপ নিচ্ছিলাম, জামার মাপ। সেই থেকে মেয়ে দেখা বাদ দিয়ে ক্যারিয়ারে ফোকাস দেওয়া শুরু। রাতারাতি উন্নতি না হলেও এই ফার্নিচার শপের সেলসে আমাকে মোটামুটি জায়ান্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। গত বছর সেরা সেলস এক্সিকিউটিভ হিসেবে একটুর জন্য পুরস্কারটা মিস করেছি। বস সান্ত্বনা দিয়ে বলেছেন, লেগে থাকো, আমিও সুপার গ্লুর মতো লেগে আছি। ভাইয়া, এটা কোনো কথা? এত বড় একটা বিল্ডিং, কিন্তু লিফট নেই, আমরা কিভাবে উঠবো বলেন তো? লিফট নেই না, তো এই বিল্ডিং এর মানুষজন কিভাবে উঠে? এই যে সিঁড়ি দিয়ে। আমরা সিঁড়ি দিয়ে উঠবো। মানে এতগুলো মাল নিয়ে চারতলা আমরা সিঁড়ি দিয়ে উঠবো? আমাদের কোম্পানির রেপুটেশন একদিনে হয় নাই কিন্তু। জি স্যার। কাজের সাথে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। জি না স্যার, জি না ভাইয়া। ধরো এগুলো, এগুলো আমার কাজ না। আসো না বাবু। রাখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার আমরা ফার্নিচার শপ থেকে এসেছি, আপনার একটা অর্ডার ছিল, ডেলিভারি দিতে এসেছি। আমি তো কোনো অর্ডার করিনি, মনে হয় আমার বাবা অর্ডার করেছে, আর বাবা বাসায় নেই। আপনারা পরে আসেন। স্যার পরে তো আসা পসিবল না। স্যারকে বারবার ফোন করছি, কিন্তু ওনার ফোন মনে হয় বন্ধ, পাচ্ছি না ওনাকে। এত কষ্ট করে চারতলায় উঠেছি, এখন তো আবার নামায় নেওয়া যাবে না স্যার। ভাইয়া, বাবা যেহেতু বাসা নেই এখন সম্ভব না, আর আমি এমনিতে একটু ঝামেলা আছি। আপনারা পরে আসেন। স্যার একটু ইমার্জেন্সি দরকার ছিল স্যার। আচ্ছা, নিচে গার্ডরুম আছে, আপনি গার্ডরুমের ওয়াশরুম ইউজ করেন। স্যার গার্ডরুম পর্যন্ত মনে হয় যেতে পারবো না, প্লিজ একটু হেল্প করেন। আপনি তো একজন পুরুষ হয়ে তো পুরুষের ইজ্জত বাঁচাতে পারেন, প্লিজ স্যার একটু। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? ঢুকো এগুলো নিয়ে। আর কি বলতেছেন আপনি? ভিতরে ঢুকাবে মানে কি বলবো আপনাকে যে চলে যেতে? আরে কি ব্যাপার? আচ্ছা আলিয়া, আমরা এইসব নিয়ে না হয় পরে কথা বলবো, দেখতেছই তো। আর বাবাও একটু পর চলে আসবে। আমি তো ওইটাই চাই, তোমার বাবা আসুক, আমি তার সঙ্গে কথা বলবো। তুমি যেহেতু তার সঙ্গে কথা বলতে পারতেছো না, আমার তো কথা বলতে হবে, তাই না? কি বলতেছো তুমি সব? আচ্ছা
তুমি আমাকে একটু সময় দাও, আমি বাবার সাথে কথা বলবো প্লিজ। মইন, একটু সময় দাও, একটু সময় দাও। তুমি অনেক দিন ধরে করতেছো, এইভাবে হয়? তুমি যেহেতু তোমার বাবার সামনে সাহস করে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে পারবা না, আমি বলি আমি তোমার গার্লফ্রেন্ড, বিয়ে নিয়ে কথা না বললে সে বুঝবে কিভাবে যে আমাদের মধ্যে একটা প্রেম আছে? আচ্ছা, তুমি কি এখন বাইরের মানুষের সামনে সিন ক্রিয়েট করবা? সিন ক্রিয়েট কই করতেছে, একটা নর্মাল কথা বলতেছি মইন। বিয়ের ব্যাপারে কথাটা তুমি বলতে পারতেছো না, আমি বলে দিব, সমস্যা কোথায়? স্যার, থ্যাংক ইউ সো মাচ, জানটা বাঁচালেন। আল্লাহ নিশ্চয়ই আপনার এর উত্তম প্রতিদান দিবেন। আমার মানি, আমার মইন কই? বাজান, আমি তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি। বাবা, তুমি এত আলি? ও মাই গড, ডাইনিং টেবিলও চলে আসছে, হ্যাঁ? ভেরি গুড। স্যার, একটু দেখবেন যে আপনি যেমন অর্ডার দিয়েছিলেন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখেই মনে হচ্ছে মজবুত। যাক, খুব ভালো হয়েছে, Thank খুব you. ভালো হয়েছে। বাজান, এর সাথে আরেকটা সুসংবাদ আছে। আরে তোমার এতদিনের চাওয়া পাওয়া, যার সাথে তোমার প্রেম চলছে গত কয়েক বছর ধরে, আমি তো তার সঙ্গে বিয়ে একদম ফাইনাল করে আসছি। হ্যাঁ, একদম সব ফাইনাল। স্যার, কংগ্রেচুলেশনস। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে কে? আমি আলিয়া। আরে আলিয়া বুঝলাম, আমি তো তোমার নাম জানতে চাইনি। মানে তুমি এখানে কেন আসছো, কার কাছে আসছো? আমি বাবা, উনি ওই যে ফার্নিচারের লোকজনের সাথে এসছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনাদের না কাজ শেষ? ভাইয়া, আপনার তাহলে আসুন, আর পেমেন্টটা তো বোধহয় করা জানতা। মন খারাপ করে আছিস কেন? সবই তো হয়ে গেল, তোর চাওয়া পাওয়া, তোর প্রেমিকা, তোর বিয়ে, তোর ডাইনিং টেবিল, সব সব রেডি এখন। হ্যাঁ, আর কোনো টেনশন নাই। এটা তো সুবিধা মনে হচ্ছে না। আরে এইসব দেখার দরকার নেই, আমাদের কাজ শেষ, চলো। আসলে না না ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ে আমার মনে হচ্ছে মনের দুঃখে সুইসাইড করতে চাচ্ছে। আমি বলি কি আপনি তাকে একটু মোটিভেশন দেন। মোটিভেশন। এক্সকিউজ মি, আপনি চাইলে আপনাকে আমরা লিফট দিতে পারি, আমাদের সাথে গাড়ি আছে। নো থ্যাঙ্কস। এখানে এভাবে বসে থাকা কিন্তু কেমন যেন দেখায়। বসতে চাইলে আপনি সোফায় বসতে পারেন, আর সোফা চাইলে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর সোফা আছে, অনেক কমফোর্টেবল, অনেক রিল্যাক্সিং। এখন কিন্তু আপনার রিল্যাক্স করাটা খুব জরুরি। আপনি চাইলে 0 ডাউন পেমেন্টে EMI অফারেও নিতে পারেন সোফা। হাতুড়ি আছে? জি, সোফা লাগবে না, হাতুড়ি আছে? উনি তো হাতুড়ি চাচ্ছে। হ্যাঁ দিয়ে দে। এই না, হাতুড়ি কেন চাচ্ছে বলুন তো? সেটা তো জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করবেন না আপনি? মানে দেখা গেল যে আপনি হাতুড়ি দিলেন, সে হাতুড়ি দিয়ে টাপাট করে তার মাথা সে বাড়ি মারলো, পর আপনি অ্যাটেম্প টু মার্ডার, আপনি ফেসে গেলেন। জিজ্ঞেস করে আসেন, যান। সিনিয়র কে, আমি না তুমি? অবশ্যই আপনি। ও তাহলে তো আমারই জিজ্ঞেস করা উচিত, আমি যাচ্ছি। হ্যালো ম্যাডাম। ভাই বলার মুড নাই। ও, সেটা আপনার নাই থাকতে পারে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি ভাইয়ের কাছে কেন হাতুড়ি চেয়েছেন, কোন প্রয়োজনে চেয়েছেন, একটু জানতে পারি আমি? না, জানতে পারেন না। বেশি জানতে চাইলে কিন্তু একদম। এই না না না। কি তোমার কৌতূহল মিটছে? জি ভাইয়া। যাও এখন হাতুড়ি দিয়ে আসো। আরে আমি কেন যাব? ওই হয়েছে কি, আমার ক্ষমাটা তার পছন্দ হয়নি। আপনি যান, হাতুড়ি দিয়ে আসো, আমি গাইতে বসলাম। এই যে হাতুড়ি। থ্যাঙ্কস। আচ্ছা, হাতুড়িটা কোথায় কোন কাজে ব্যবহার করবেন জানতে পারলে আমি আপনাকে হেল্প করতে পারতাম। আমার হেল্প লাগবে না, আমি পারবো।
তাহলে কি আমরা চলে যাব? সময় নষ্ট করে কোনো লাভ আছে? কিন্তু হাতুড়িটা কিভাবে পাবো? সময় হলে পেয়ে যাবেন। স্যার স্যার আপনি একটু শান্ত হন স্যার। স্যার বিষয়টা কি করছে আমার একটু খুলে বলেন। আরে এখানে খুলে বলার তো কিছু নাই। আমার গাড়ির কাজ ভেঙে চুরমার। গাড়ি নেওয়ার বয়স মাত্র 3 মাস, এখনো আমার কিস্তি পরিশোধ হয়নি। আর তাছাড়া সামনে আমার ছেলের বিয়ে। ও সরি সরি স্যার, ডোন্ট মাইন্ড। আপনার গাড়ির কাজ ভাঙার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, মর্মাহত। কিন্তু স্যার আপনার এই গাড়ির কাজ ভাঙার কথা আমাদেরকে জানাচ্ছেন কেন? আপনি পুলিশ স্টেশনে কিংবা গ্যারেজে ফোন দিতে পারেন স্যার। স্যার আমরা তো ফার্নিচার বিক্রি করি, আমরা গাড়ির কাজ বিক্রি করি না স্যার। ইডিয়েটর মতো কথা বলবেন না। আপনাদের লোক আমার গাড়ির কাজ ভেঙেছে। কি কি বলেন স্যার? আমাদের লোক আপনার গাড়ির কাজ ভাঙতে যাবে কেন? জি, আপনাদের লোকই করেছে। সিসিটিভি ফুটেজ তো তাই বলছে। আপনারা যে মেয়েটিকে পাঠিয়েছিলেন সেই মেয়েই এই অপকর্ম করছে। মেয়েকে পাঠাচ্ছি? স্যার আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমরা কোনো মেয়েকে পাঠাইনি স্যার। আপনি আমার সাথে ফাজলামো করেন? আমার ছেলে বলছে ওই মেয়ে আপনাদের অফিস এমপ্লয়ি। আপনাদের লোকও তো তাই বলছে। দেখেন, আপনার সঙ্গে আমার এত কথা বলার দরকার নাই। যদি 7-5 করেন না, আমি কিন্তু সোজা থানায় গিয়ে কমপ্লেন করবো আপনাদের নামে। স্যার 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 আপনি শান্ত হন স্যার, আমি দেখতেছি স্যার। জি বিষয়টা আমি দেখতেছি এখনই। না 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 এখনই দেখতেছি স্যার। জি দেখেন। জি রাজু, হ্যাঁ রাজু, অব্র, এই এদিকে এসো। এই স্যার ডেকেছেন? ডাকছি মানে তোমরা কি অঘটন ঘটাইছো? মাল ডেলিভারি দিতে যায়, মাল ডেলিভারি দিতে গেছো যেখানে, সেখান থেকে কমপ্লেন করছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কমপ্লেন করবে কেন? সে তো মাল দেখে সুন্দর করে রিসিভ করলো। আরে মালের কমপ্লেন করছে তোমরা কে বলছে? ক্লায়েন্ট কমপ্লেন করছে তার গাড়ির কাজ নাকি আমাদের কোন মেয়ে এমপ্লয়ি ভাঙছে। আমি তারে এত করে বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন স্যার আমাদের কোনো মেয়ে এমপ্লয়ি নাই। সে কোনোভাবেই বুঝতেছে না, সে বারবার একই কথা বলতেছে। আচ্ছা কি ঘটনা কি বলো তো, মেয়ে কোথা থেকে আসলো? স্যার ওই ভদ্রমহিলা অব্র ভাইয়ের গার্লফ্রেন্ড, তারা দুজন মিলে ঝগড়া করছে, তো পরে একটা সময় যায় আপু রো রাগ কইরা একদম গায়ে গ্লাসটা ভেঙে ফেলছে। স্যার দেখো অব্র, তোমাকে আমরা অনেক পছন্দ করি, তুমি আমাদের কোম্পানির বেস্ট এমপ্লয়ি। গত বছরও তুমি সেলসে ফার্স্ট হয়েছো, তাই তোমাকে ভালোবাসি বলেই একটা কথা বলি, তোমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফে কোনো হ্যাম্পার করুক সেটা আমি চাই না। আফটার অল আমাদের একটা রেপুটেশন আছে, এভাবে কমপ্লেন আসলে আমাদের রেপুটেশন নষ্ট হবে। তুমি তাড়াতাড়ি বিষয়টা সেটেল করো, যাও। রাজু একটু এদিকে আসো তো। না ভাইয়া, স্যারের সাথে আমার কাজ আছে। এই তোমার সাথে আমার কিসের কাজ? যাও কাজ করো, তোমার নিজের কাজ করো, যাও। একটা কাজ ঠিকঠাক ভাবে করতে হবে না, আবার স্যারের সাথে কাজ আছে সারাক্ষণই। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি আপনার প্রোডাক্ট রেডি স্যার। জি আমরা কিছুক্ষণের ভিতরে ডেলিভারি পাঠিয়ে দেবো স্যার। জি আসসালামু আলাইকুম। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। সমস্যা কি তোমার? কি করলা তুমি এটা? চাকরির মধ্যে পলিটিক্স আছে জানি, তাই বলে আমার চাকরি খাওয়ার জন্য এরকম উঠে পড়ে লাগবা? তোমার উপর তো আল্লাহর গজব পড়া উচিত। প্লিজ স্যার এইভাবে কথাটা বললেন না। আমি আসলে মনে হারামি নিয়ে কাজটা করিনি। কেন স্যার, আপনি না সবসময় বলতেন উপস্থিত বুদ্ধিতে কাজ করতে, আমি তো সেটাই করেছি স্যার। এটা কোনো উপস্থিত বুদ্ধি হইলো? ওমা, আপনি কিছু একটা করলে সেটা উপস্থিত বুদ্ধি হয়ে যায়, আর আমি যখন কিছু একটা করলাম সেটা উপস্থিত বুদ্ধি হয় না। এটা তো স্যার আপনি বৈষম্য করছেন। এই আমার কি ধরনের উপস্থিত বুদ্ধি দেখছো তুমি? ওমা, আপনি কি করেন না বলেন? আমরা ক্লায়েন্টের বাসায় গেছি আমরা মাল ডেলিভারি দিতে, সেখানে ক্লায়েন্ট মেয়ে নিয়ে কট খেয়েছে। কট খেয়ে সে ক্লায়েন্ট বললো যে সে মেয়েটি আমাদের সাথে, আর আপনিও কি করলেন? খাইয়ে দিলেন যে হ্যাঁ মেয়েটি আমাদের সাথে। স্যার এটা কি উপস্থিত বুদ্ধি না? আরে ওই সিচুয়েশনে আর কিছু বলার ছিল? হ্যাঁ ঠিক তেমনি আমারও এখন স্যারের সামনে আর কিচ্ছু করার ছিল না। আমি চেষ্টা করেছি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দুজনকে সেভ করতে, কিন্তু আফসোস আমি সেভ, আপনি কর। সময় আমার আসবে, তখন দেখবো। স্যার এটা এটা ঠিক নয় স্যার, আপনি কিন্তু
প্রতিহিংসা পরায়ণমূলক কথা বলছেন। স্যার আমি কিন্তু আপনাকে সাবধান করেছি যে স্যার প্লিজ তাকে আপনি হাতুড়ি দিয়েন না, তবু আপনি তাকে হাতুড়ি দিয়েছেন। আরে হাতুড়ি দিয়ে কি কাজ করবে তুমি সেটা আমাকে বলবো না? স্যার আমি তো বুঝিনি যে প্রমীলা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে এই মেয়েটি জড়িত। তোমার কথায় তাকে মোটিভেশন দিতে গিয়ে আমি এখন মারা খাচ্ছি, কিভাবে সামলাবো বুঝতে পারছি না। স্যার আমি আছি তো পাশে। সেটাই বিপদ। স্যার ভাইয়া আপনি তো প্যারা নিচ্ছেন কেন? ওই মেয়েটি ওই ছেলের গার্লফ্রেন্ড না, আপনি ওই ছেলেকে ফোন দেন, ম্যানেজ করতে বলেন। আর যদি ওই ছেলের কথা না শুনে তাকে থ্রেট দেন যে আমি তোর ড্যাডকে বলে দেবো যে তুই মেয়ে নিয়ে এসে ফষ্টি করছিস, এটা বলেন, এটা বলেন। হ্যালো ভাই ভাই আমি সব জানি, আসলে আলিয়া এমন একটা মেয়ে, ওকে চাইলেই কোনো কিছু বোঝানো যায় না। আমি ওর নাম্বার আপনাকে দিচ্ছি, আপনি একটু ম্যানেজ করেন প্লিজ। আর যত টাকা লাগে সব আমি দিব। আরে ভাই আপনার গার্লফ্রেন্ড আমি কেন ম্যানেজ করবো, আপনি ম্যানেজ করেন। ভাই আমি বলছি তো, আলিয়া আমার গণ্ডির বাইরে চলে গেছে। আমি কয়েকবার ফোন করেছি কিন্তু ও ফোন পিক করেনি। আর আমি জানি আপনি পারবেন, আমি আপনার ফেসে সেই কনফিডেন্স দেখেছি। প্লিজ ভাই আপনি যেভাবে একটু ম্যানেজ করেন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, নাম্বার দেন। ভাইয়া আমার কাছে আরেকটু উপস্থিত বুদ্ধি আসছে। বেতালে প্রেম প্রেম, বেতালে প্রেম প্রেম, বেতালে প্রেম প্রেম, বেতালে প্রেম প্রেম। আচ্ছা আপনি কি বলেন তো, এই হাতুড়ি দিয়ে গাড়ির কাজ ভেঙে চলে আসছেন, আমার চাকরি যায় যায় অবস্থা। না না আপনার হাতুড়ি নেন। থ্যাংক ইউ। এখন আপনি আমার সাথে চলেন, আমার সাথে আপনার বয়ফ্রেন্ডের বাসায় যাবেন, আপনার বয়ফ্রেন্ডের বাবাকে সরি বলবেন, আর আপনার বয়ফ্রেন্ড বলছে টাকা পয়সা যা লাগে সে দিবে। হোয়াট? ওই জানোয়ারের বাচ্চা আমাকে ধোকা দিয়ে আরেকটা বিয়ে করতেছে, আবার কি বলছে ও আমার হয়ে টাকা দিয়ে দিবে? কি আমাকে কি কিনে ফেলছে নাকি? টাকা দিয়ে আমাকে কেনা যায়? আরে আপনাকে কিনবে কেন, ওই টাকা দিয়ে গাড়ির কাজ কিনবে, আপনি শুধু গিয়ে সরি বলবেন। প্লিজ আমার দিকে তাকিয়ে হলেও চলেন না। কেন আপনার দিকে আমি তাকাবো কেন? হ্যাঁ আপনারা সবগুলা ছেলে হয়েছেন খারাপ, সবগুলা বেঈমান, এইরকম ছেলেদের শাস্তি হওয়া উচিত। আপনার কথার সাথে আমি 100% একমত, কিন্তু আপনার বয়ফ্রেন্ড তো শাস্তি পাচ্ছে না, শাস্তি পাচ্ছি আমি। আচ্ছা দুনিয়াতে কোটি কোটি ছেলে থাকতে আমাকে কেন আপনার ভালো লাগলো? ভালো লাগলো মানে? আপনাকে আমার ভালো লাগছে কখন বললাম আমি? তাহলে বাস খাওয়ার জন্য আমাকে কেন বেছে নিলেন? আপনাকে আমি বেছে নেই নাই, আপনি পরিস্থিতির শিকার। আচ্ছা যা হবার হয়ে গেছে, এখন চলেন প্লিজ, আপনি গিয়ে সরি বলবেন, আমার চাকরিটা অন্তত বাঁচুক। দেখেন আপনি আমাকে বারবার কল দিচ্ছেন, এর জন্য আমি হাতুড়ি ফেরত দিতে আসছি, কিন্তু আমি আমার এক্স বয়ফ্রেন্ডের বাসায় যাইতে পারবো না, ওর বাবাকে আমি সরি বলতে পারবো না, দ্যাটস ইট। আচ্ছা সেখানে না গেলেন তাহলে একটা কাজ করেন, আমাদের অফিসে চলেন, অফিসে গিয়ে আমার বসকে বলবেন যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে না রাজু, আপনি তার গার্লফ্রেন্ড, আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে, এই জন্য আপনি রাগ করে হাতুড়ি দিয়ে গাড়ির কাজ ভেঙে দিয়েছেন। আমি ওই রাজু ফাজুর গার্লফ্রেন্ড কেন হতে যাব? এগুলো মানুষ বিশ্বাস করবে? এইসব আমি পারবো না। আচ্ছা আমার অফিসে যেতে হবে না, প্লিজ আপনার বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে তার বাবাকে অল্প সময়ের জন্য শুধু সরিটা বলে আসবেন, মানে আমার চাকরিটা চলে যাবে, প্লিজ, আমার তো কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে আমি যাইতে পারি, তবে আপনি পুরো টাইম সাথে থাকবেন, আর আমি কিন্তু ওখানে বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। স্যার ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে, মেয়ের মাথায় একটু গন্ডগোল আছে, মানে একটু সাইকো টাইপের আর কি, তবে আমার কোম্পানি বলেছে ওকে স্যাক করে দিবে। কোম্পানি থেকে মেয়েটাকে স্যাক করে দিলেই আমার গাড়ির গ্লাস কি ঠিক হয়ে যাবে? আর এই যে আপনারা কেন এরকম সাইকো টাইকো একটা মেয়েকে ওই কোম্পানিতে রাখছেন বলুন তো? স্যার সাইকো তো আর বাইরে থেকে দেখে বোঝা যায় না, তবে ওই মেয়ে কিন্তু আসছে আপনাকে সরি বলার জন্য। সরি বললে তো হবে না, সরি বললে কি আমার গাড়ির গ্লাস ঠিক হয়ে যাবে? সরি বললে হবে না, আমাকে রীতিমতো ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা বাবা বাদ দাও না, সরি বললেই তো হলো। সরি বললে আলাপ মানে সরি বললে কি সব ঠিক হয়ে যাবে? না, আমি কিন্তু এই সরি টরি মানবো না, আমাকে রীতিমতো ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ ক্ষতিপূরণ ছাড়া আমি এটা মানবো না। সরি বললেই হয়ে গেছে, সরি। আপনি আমাকে টাকা দেন, আমি স্যারকে ক্ষতিপূরণ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করতেছি। কে কাকে চড় মারলো? স্যার আপনার ছেলেকে, মানে আপনার ছেলে এই মেয়েকে থাপ্পড় মেরেছে গ্লাস ভাঙার জন্য। ও মাই জান, কাজটা তো একদম ঠিক হয়নি। আরে হাজার হোক ও তো মেয়ে মানুষ। রাইট স্যার, একটা মেয়ের গায়ে হাত তোলা একদম অনুচিত। এখন তো কেস অন্যদিকে চলে গেল না? আচ্ছা ঠিক আছে, ওই কাহিনী অন্যদিকে নেওয়ার কোনো দরকার নাই। তোমরা এক কাজ করো, তোমরা এখান থেকে চলে যাও।
যাও, কোনো ক্ষতিপূরণ দিতে হবে না তোমাদের, আর আমি যে কমপ্লেন করেছি ওটাও তুলে নেব, ঠিক আছে? যাও মা। আমি মামলা করব, মামলা করব। মানহানির মামলা করে দিবি মনে হচ্ছে। মামনি, আবার এসে মামলা টামলার কথা কেন বলতেছো? দেখো মা, তুমি কিন্তু মেয়ে মানুষ, এখনো তোমার বিয়ে হয়নি। এইসব মামলা টামলার চক্করে পড়লে না ওই লোক জানাজানি হবে, পাবলিক তখন তোমাকে রাস্তায় দেখলে সিটি বাজাবে, তখন কিন্তু তোমার আর কিছুই হবে না। স্যার ওইসব সিটি প্রেসার কুকারও বাজায়, এগুলো বলে আপনি হেনস্থা করতে পারেন না কাউকে। আহা, তোমাদের দুইজনের সামনে তো আমি ওকে শাসন করলাম না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন তোমরা বলো তো তোমরা কি চাও, বলো। স্যার একজন মেয়ে কি চায়? একজন মেয়ে চায় তার সাথে ভালো ব্যবহার, সে সম্মান চায়, কিন্তু আপনার কথার মধ্যে অসম্মানের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, আমার কথায় বা আমার আচরণে যদি তোমরা দুইজনে কষ্ট পেয়ে থাকো, তাহলে সেই জন্য আমি তোমাদের দুজনের কাছেই সরি। দেখেছিস হারামজাদা, হ্যাঁ, তোর জন্য এখন এদিকে আমার সরি বলতে হচ্ছে। মামনি, এখন তুমি খুশি তো? আমি আপনার মতো এত সহজে খুশি হতে পারি না তো। তাহলে কি কি চাওটা কি তোমরা বলো তো? চোখের বদলে চোখ, মায়ের বদলে মায়ের, চরের বদলে চর। মামনি, আমার ছেলে তোমাকে ভুল করে একটা চড় মেরেই দিয়েছে, এখন কি করা যাবে বলো? তুমি এক কাজ করো, ঠিক ওইভাবেই তুমি আমার ছেলেকে একটা ঠাস করে চড় মেরে দাও, তাহলেই তো মামলা ঢিসমিস হয়ে গেল, তাই না? একটু কষ্ট করে খেয়ে নেন। বাবা তুমি কি বলছো? এই চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। হ্যাঁ, এক কাজ কর, এভাবে সুন্দর করে মুখটা আগিয়ে দিয়ে ঠাস করে একটা চড় মারো, একটাই তো চড়, তাই না? তাহলে ওই ঝামেলা টামেলা হবে না। মামনি, দাও দাও, ওকে দু চারটা ভালো করে চড় দিয়ে দাও, ওইসব মামলা টামলার মধ্যে গেলে আবার ঝামেলা হবে। আমার ছেলেটার সামনে বিয়ে, বুঝতেই পারছো। তোর তো বিয়ে না, তোর তো বিয়ে, বিয়ে তো তোর, হ্যাঁ বিয়ে তো তোর, হ্যাঁ হ্যাঁ বিয়ে তো তোর সামনে, বিয়ে। মেয়ে তো না খুব লেগেছে, ঠিক আছে, তাও তো বাঁচা গেল না, সব মামলা টামলা করলে তো বাপ বেটা দুজনকে জেল খাটতে হবে। তো মেয়ে মানুষের গায়ে কেউ হাত দেয়? গাধা। আপনি ঠিক আছেন তো? এতক্ষণ ছিলাম না, এখন খুব ভালো আছি। কেন? চর মারা করে নিজেকে একটু হালকা লাগছে। তাই বলে এতগুলো চর মারবেন? কি করব, আসলে আবেগটা কন্ট্রোল করাটা মুশকিল। সেটা অবশ্য আপনাকে না দেখলে বুঝতাম না। আচ্ছা একটা কথা বলেন তো, এরকম একটা ফালতু ছেলেকে আপনি কিভাবে বিয়ে করতে চেয়েছিলেন? তখন কি আমি জানতাম ও একটা ব্যাকবোনলেস ছেলে? দেখেন, আপনার উপর দিয়ে কিন্তু খুব বড় একটা ফাড়া গেছে, এখন আপনি সাবধানে থাকবেন। পারা যাওয়ার সাথে সাবধানে থাকার রিলেশন কি? আমাদের গ্রামের মুরব্বীরা বলছে বড় ফাড়া যাওয়ার পর ছোট ছোট বিপদ আসে। এই যে দেখেন না, ভূমিকম্পের পরে আফটার ইফেক্ট হয়, ঠিক এরকম। এখন যেমন ধরেন আপনার হঠাৎ খুব কাঁদতে ইচ্ছে করবে, তারপর নিজের ক্ষতি করতে ইচ্ছে করবে, আপনি একদম একা থাকবেন না, সব সময় কাউকে না কাউকে সাথে রাখবেন। সুযোগ পেয়ে যে অ্যাডভাইসগুলো দিতেছেন, আমি কি আপনাকে অ্যাডভাইস দেওয়ার পারমিশন দিয়েছি? কিছু কিছু ব্যাপারে পারমিশন লাগে না, অটো চলে আসে। দেখেন, ওই ছেলেকে আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিছি। আই হ্যাভ মুভড অন। ভেরি গুড। কফি খাবেন? আমি কিন্তু খুব ভালো কফি বানাতে পারি। আপনার কি কফি শপ আছে? আরে না, আমি নিজের জন্যই বানাই, সামনে আমার বাসা। এই সেলসম্যানদের এই একই সমস্যা, কোনো কিছু বললেই মনে হয় কোনো কিছু সেল করার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন। তাছাড়া আপনার মতলবটা কি বলেন তো? এই 2 দিনের পরিচয় একটা মেয়েকে আপনি বাসায় যাওয়ার ইনভাইট করতেছেন। দেখেন, আমি অন্য মেয়েদের মতো না, ওকে? আই এম ডিফারেন্ট। ছোটবেলায় প্রবাদ বাক্যে পড়েছিলাম, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তখন সেটার অর্থ বুঝি নাই, কিন্তু এখন আপনাকে দেখে বুঝতে পারছি আমি সরল মনে কথা বলেছি, আমার কোনো খারাপ মতলব ছিল না। যাই হোক, ওয়েদার খুব একটা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি তাহলে বাসায় গেলাম, আপনি বাসায় চলে যান। বাই।
কি ব্যাপার, বৃষ্টি আপনার এত পছন্দ, বাসায় না গিয়ে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন? কি করবো বলেন, রিক্সা পাই নাই। এই রাতের বেলা রিক্সা সিএনজি কিছুই পাবেন না। আর আপনি কেমন মানুষ, নিজের ছাতা মাথায় ধরে রাখছেন আর আমাকে দেখতেছেন আমি বৃষ্টি নিয়ে ভিজতেছি। কি করবো বলুন, বাসায় যাওয়ার কথা বললে তো আপনি আমার বাসায় যাবেন না। আসুন, আর ভিজতে হবে না। কোনটা বাসা আপনার? এদিকে। জামাটা ঠিকঠাক ফিট হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে আপনার জন্যই বানানো। দেখেন, এক কথায় আপনার বাসায় চলে এসেছে দেখে আপনি আবার কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। মাথা খারাপ? আপনার চরের নিশানা কেমন নিজের চোখে দেখেছি। বসুন। বুঝতে পারছি আপনি ডিসকমফোর্ট ফিল করছেন। রেস্টুরেন্টে বসলে বোধহয় ভালো হতো। আসলে বৃষ্টিতে ভিজে গেছেন, তাই বাসায় আসার জন্য জোর করলাম। না না, ঠিক আছে। কফি নেন। থ্যাংক ইউ। আপনার বাসায় আর কেউ থাকে না? বাবা গ্রামে থাকে, মা নেই। তো আপনার বাবাকে তো এখানে নিয়ে আসলেই পারেন। বাবা এখানে আসবেন না। ওনার কথা হচ্ছে গ্রামে ওনার সব নিজের করে খেতে হয়, এখানে আসলেও নিজের করে খেতে হবে। তাই আমি বিয়ে করে বউ নিয়ে আসা না পর্যন্ত উনি এখানে আসবেন না। তো উনি তো ভালোই বলেছে, বিয়ে করে ফেলেন। তো বিয়ে করব, মেয়ে তো পেতে হবে। শুনেছি রান্নার গ্যাসের অভাব পড়েছে, কিন্তু দেশে যে মেয়ের অভাবও পড়েছে সেটা কিন্তু জানতাম না। বৃষ্টি তো কমছেই না, আমি বাসায় যাব কখন? জামাটা কার বললেন না যে? কি ব্যাপার, এই জামাটা কার? আপনি পরেছেন তাই আপনার। মানে? এই জামার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, পরে বলবো না। বৃষ্টিটা কমলে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে যাচ্ছে। আরে কি ব্যাপার, আপনি? আপনি কেমন আছেন? ভালো আছেন? সব ঠিকঠাক? অল গুড। কিন্তু আপনি আমার বাসার নিচে কি করছেন? প্লিজ বলেন না যে আপনি এখান দিয়ে যাচ্ছিলেন আর হঠাৎ করে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। মানে এখন সেটা বলে লাভ নেই। আমি এসেছিলাম হচ্ছে আমার এক ক্লায়েন্টকে খুঁজতে, মানে মিটিং করতে। ওইদিকে না, আমি তো এদিক থেকে আসি, এদিকে আর কি। তো এদিকে ওনার প্রবলেম সলভ করতে এসেছিলাম। আমি তো জানি আপনি ফার্নিচারের জব করেন, মানুষের প্রবলেম সলভও করেন নাকি? আপনার তো এটা নিয়ে একটা বিজনেস করা উচিত। বাহ, আইডিয়া তো দারুণ। চলুন না দুজনে পার্টনারশিপে বিজনেস স্টার্ট করে দিই, সারা জীবন কিন্তু চলতে পারে। নো থ্যাংক ইউ, আমার এখন অফিসে যেতে হবে। চলেন তাহলে আপনাকে এগিয়ে দিই, মানে আপনার সাথে গল্প করতে করতে যাই। কেন, আপনার অফিস নাই? আপনার অফিস তো উল্টো দিকে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমার ওইদিকেও আরেকটা ক্লায়েন্ট আছে, মানে তার একটা প্রবলেম না, মানে তার সাথে এমনি মিটিং আছে আর কি। আপনার মতলব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। দেখুন, আমি সাদা মনের মানুষ, আপনি বাঁকা চোখে দেখলেই বাঁকা মনে হবে। আমার মাথার কিন্তু তার কয়েকটা ছিঁড়া আছে, আমি কিন্তু হঠাৎ করে রেগে যেতে পারি। যারা হঠাৎ করে রেগে যায় তাদের মন কিন্তু ভালো হয়। আচ্ছা, আজকে অফিস শেষে প্ল্যান কি আপনার? অফিস শেষে কোনো প্ল্যান নাই। কেন? তাহলে ক্লায়েন্টের কাজ শেষ করে আপনার অফিসের নিচে চলে আসবো আমি। কেন? দুজনে কোথাও অবশ্য কফি খেলাম। আর কফি খাওয়া শেষ হলে আপনি বলবেন চলুন আপনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। এরপরে পরের দিন আবারও ঠিক একই জায়গায় দেখা হয়ে যাবে, আপনি কোনো একটা ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে থাকবেন, এরকম কিছু। আসেন।
দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। আচ্ছা, আপনি আমার পিছনে কেন পড়ে আছেন বলেন তো? আপনার কি ধারণা প্রেমে ছ্যাঁকা খেয়ে আমি আফটার ইফেক্ট হিসেবে সুইসাইড টাইপের কোনো কিছু করে ফেলবো? এরকম কোনো কিছুই হবে না। ওই ছেলেকে থাপ্পড় মারার সাথে সাথে আমি ওর থেকে মুভ অন করে ফেলছি। আপনি তো মুভ অন করছেন, কিন্তু আমি তো মুভ অন করতে পারছি না। মানে জানি না, কিন্তু আমি কোনো কাজে ফোকাস করতে পারছি না। কেন করতে পারছি না সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখি। না, খবরদার, ফোন রাখবেন না। আচ্ছা, আপনি আমার সঙ্গে দেখা করেন, দেখা করে বলেন আপনার কি হয়েছে। দেখেন, আমি ফোন করলে আপনি বিরক্ত হন, আমি চাই না আপনাকে আর বিরক্ত করতে। হ্যাঁ, বিরক্ত করছেন, কিন্তু আপনার কি হয়েছে সেটা জানতে না পারলে আমি আরো বিরক্ত হব। আপনি জেনে কি করবেন? আপনি কি ডক্টর? হ্যাঁ। বাবা কি করো? হাডুডু খেলছি। তুই খেলবি নাকি? আচ্ছা, তুই দেখছিস যে আমি মোবাইল গেম খেলছি, তারপরে কথা বলার কি আছে? দিলি তো আমাকে গেমটা হারিয়ে। আরে বাবা, এই বুড়ো বয়সে তুমি গেমস কেন খেলতেছো? গেমস তো বাচ্চা কাচ্চাদের খেলার জিনিস। আমি তো বাচ্চাই না, মানে আমার এখন বাচ্চাদের সাথে খেলার বয়স, তাই তো? কি করবো, আমার কপাল খারাপ। তুই বিয়ে করছিস না, আমার নাতি নাতনি হচ্ছে না যে আমি ওদের সাথে খেলবো। এই পোড়া কপালের কথা শুনে লাভ নাই। তুই কি বলতে এসেছিস বলে ফেল। না, তেমন কিছু বলতে আসি নাই। আরে বিব্রত হচ্ছিস কেন? বলে ফেল। তুই তো কোনো কারণ ছাড়া এইভাবে আমার পাশে এসে বসিস না। বাবা, তুমি এটা কি বললা? কোনো কারণ ছাড়া কোনো কিছু না লাগলে আমি তোমার পাশে এসে বসি না। না বসিস, কিন্তু ওই যে আমার সিক্সথ সেন্স বলছে এই মুহূর্তে তুই বিশেষ একটা কিছু বলার জন্য আমার কাছে এসেছিস। কি হয়েছে? বাবা, তুমি কিভাবে আমাকে বোঝো বলো তো? আরে তোর মা থাকলে তোর মা বুঝতো, কিন্তু সে তো নাই। এখন তার দায়িত্বটা আমি পালন করছি। কি বলবি বলে ফেল। আসলে বাবা, হয়েছে কি, একটা ছেলে অনেক দিন একটা ছেলে? আর আগে শুনো। হ্যাঁ বল। একটা ছেলে অনেক দিন ধরে আমার পিছে পিছে ঘুরছে। বাহ। তো প্রথম দিকে আমার ভালোই লাগতো ব্যাপারটা, কিন্তু এখন না আস্তে আস্তে একটু বিরক্ত লাগছে। কেন? মানে ছেলেটা এত বেশি গায়ে পড়া, আমার এই গায়ে পড়া স্বভাব একদম পছন্দ না। তা আমাকে এখন কি করতে হবে? তোমাকে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে। ওই ছেলে আমাকে প্রপোজ করেছে, বলেছে ওনাকে আমাকে বিয়ে করতে চায়। তো বাসায় আসতে চাচ্ছে, তো তুমি ওর সঙ্গে এমনভাবে কথা বলবে যেন ও আর বিয়ে না করতে চায়। এত ঝামেলার দরকার কি? তোর যখন পছন্দ হচ্ছে না তুই না করে দে। বাবা, না করতে পারছি না টেকনিক্যাল কারণে, কারণ ও আমার অনেক বড় একটা উপকার করেছে। এখন যদি মুখের ওপর না করে দেই, বেচারা কষ্ট পেয়ে যাবে। আচ্ছা, মানে ছেলেটা মনে কষ্ট পাবে সেই জন্য তুই ওকে নিজের মুখে বলতে পারছিস না, কিন্তু আমাকে তুই ভিলেন বাবা বানাতে চাস। হ্যাঁ বাবা, ব্যাপারটা ওই রকমই। তুমি পারবা না? পারবো না মানে কি বলিস তুই? তুই তোর বাপকে চিনিস না? আসতে বল ওকে, দেখি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। বসো। তুই তো এর কথাই বলছিলি। বেশ, তো বাবাজি খোলাখুলি কথা বলাই তো বোধহয় ভালো, তাই না? জি আঙ্কেল। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছো, খুব ভালো সংবাদ। তুমি যদি প্রেম করতে চাইতে তাহলে হয়তো আমি কিছু বলতাম না, কিছু বলার ছিল না আমার। কিন্তু তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, এটা তো অনেক বড় বিষয়, অনেক বিরাট দায়িত্ব, তাই না? তো তুমি এই দায়িত্ব নিতে পারবে? জি আঙ্কেল, আমার বিশ্বাস আমি পারবো। বিশ্বাস তো আমরা কত কিছুতেই করি, কিন্তু বাস্তবতা খুব ভিন্ন। আমাদেরকে চলতে হয় বাস্তবতা বুঝে। কিরে মা, আমাদের একটু চা নাস্তা খাওয়াবি না? দিচ্ছি বাবা। দেখো বাবাজি, তোমাকে আমি এবার আসল বাস্তবটা বলি। আমি আমার মেয়ের সামনে কথাটা বলতে চাইনি। আমার মেয়ের একটা কঠিন অসুখ আছে,
আর ব্যয়বহুল অসুখ। এই যে এখানে রিপোর্টস গুলো আছে, তুমি দেখতে পারো। রিপোর্ট দেখে আর কি হবে? কত ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু সবাই তো একটাই জবাব দিয়েছে, ওর হাতে সময় নেই। ধরো সর্বোচ্চ 3 মাস। আমি জানি এটা জানার পর তুমি ওকে আর বিয়ে করতে চাইবে না, আমিও চাইতাম না তোমার জায়গায় হলে, কিন্তু আমার তো নেই। সেই জন্য আমি চাই ওর যতদিন বেঁচে থাকবে আমার মেয়ে হিসেবেই বেঁচে থাকুক। আঙ্কেল, আপনি খোলাখুলি কথাগুলো বলেছেন, খুবই ভালো হয়েছে। আমি ওকে ভালোবাসি আঙ্কেল। আমি তো এটা দেখে ভালোবাসিনি ও কতদিন বাঁচবে। আমিও তো মরে যেতে পারি। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস তো কারোরই নেই। ও যদি একদিনের জন্য বেঁচে থাকে, ওর আয়ু যদি একদিন থাকে, তাও আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। ফাজলাম এটা? আবেগ দেখাচ্ছ? হ্যাঁ, জীবনটা কি আবেগ? ছেলে খেলা? এই ছেলে, তুমি আমার মেয়েকে কদিন ধরে চেনো? তুমি যদি ওকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, তাহলে তো এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওর মধ্যে একটা পাগলামি আছে। একে তো পাগলামি আছে, তার মধ্যে এই ধরনের একটা পেশেন্ট। ওকে বিয়ে করে তুমি হ্যান্ডেল করতে পারবে? আমার বিশ্বাস আমি পারবো আঙ্কেল। এইসব বিশ্বাসের কথা আমাকে তুমি শুনিও না। জানি তো কি করবে। 3 মাস পরে ঠিকই তুমি আরেকটা বিয়ে করে ফেলবে, তোমার বউ মরবে আর বিয়ে করবে। তোমাদের মতন ছেলেদের তো এটাই কাজ। আঙ্কেল, ওর সাথে আমার খুব বেশি স্মৃতি নেই, কিন্তু যতটুকু স্মৃতি আছে সেই স্মৃতিটুকু নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দিব। এসব নাটক ফাটক বন্ধ করে একদম বাইরে চলে যাও। এটা নাটক দেখানোর জায়গা না, বাইরে গিয়ে নাটক দেখাও। কি পেয়েছো তুমি? জীবনটা ছেলে খেলা? হ্যাঁ, আজকালকার ছেলে পেলে এইসব নাটক আর টিকটক করে করে লাইফটা শেষ করে দিল। আরে এসব গল্প শুধু নাটক সিনেমায় মানায়, বাস্তবে না। যাও, বেরিয়ে যাও তুমি আমার সামনে থেকে, যাও। বাবা চা? এই চা লাগবে না। এই ছেলের চা খাওয়ার কোনো যোগ্যতা নেই। কত বড় সাহস, দাঁড়িয়ে আছো কেন তুমি আমার সামনে? বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, যাও বলছি। আর কখনো তোমাকে যেন আমি আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। বাবা কাম ডাউন। কাম ডাউনে আছে আমি। অ্যাক্টিং কেমন করেছি বল? খুবই দুর্দান্ত অ্যাক্টিং করছো। এত ভালো অ্যাক্টিং করলা কিভাবে? আরে কিভাবে করলাম মানে? তুই ভুলে গেছিস আমি একসময় মঞ্চ কাঁপানো অভিনেতা ছিলাম। হ্যাঁ, কিন্তু একটু বেশি শাউট করে ফেললা না? আরে মঞ্চের স্কুলিং তো, মানে আমাদেরকে এমন ভাবে বলতে হতো যে সামনের সারির দর্শক আর পেছনের সারির দর্শক একইভাবে যেন আমাদের কথা শুনতে পারে, সেই জন্য একটু শাউট করে বলতে হয়। তারপর আমার মনে হয় রাগারাগিটা একটু বেশি করে ফেলছো। আরে রাগ না দেখি উপায় ছিল? এই ছেলে বলে কি জানিস, যে তুই যদি একদিনের জন্য বাঁচিস তাও তোকে বিয়ে করতে চাই। চিন্তা কর, রাগ না দেখে আমার কোনো উপায় ছিল না। ও নিজে বলেছে যে একদিনের জন্য হলেও আমাকে বিয়ে করতে চায়। ইয়েস, আমার কি মনে হয় জানিস, ছেলেটা তোকে খুব ভালোবাসে। অবশ্য তুইও মনে হয় ওকে একটু ভালোবাসিস। তোমার কেন মনে হলো এটা? আরে তুই যদি ভালোই না বাসতি, তাহলে তুই নিজেই তো ছেলেটাকে আগে বিদায় করে দিতে পারতি, রিজেক্ট করে দিতে পারতি। সেটা তো করিসনি। যে অপমান করে ছেলেটাকে বিদায় করেছি, এই জীবনে এই ছেলে আর তোর সামনে কখনো আসবে না। বাবা তুমি ওকে চিনো না, দেখবে ও আবার চলে এসেছে। আরে না না, এত অপমানের পর কেউ আসে নাকি? আঙ্কেল, কাজী সাহেবকে নিয়ে এলাম। আপনাকে বললাম না, যদি একদিনের জন্য হয় তাও আমি আলিয়াকে বিয়ে করতে চাই। তাই আমি আর একটা সেকেন্ডও দেরি করতে চাই না। আপনি পারমিশন দিলে এখনই আমি বিয়ে করব। আর সাক্ষীও নিয়ে আসছি, ও হচ্ছে রাজু, আমার কলিগ। আসসালামু আলাইকুম। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 3 মাসের ভিতরে তাদের সংসার অথবা সম্পর্ক ফাটল ধরবে না। সরি, তাই মানে মৃত্যুর আগ পর্যন্ত তাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। এবার ঠিক আছে না? মারে, এই এফোর্ট দেখার পর আমার মনে হচ্ছে না ওকে ফেরানোর চেষ্টা করে কোনো লাভ আছে। যেই নাছরবান্দা ফিরবে বলে মনে হয় না। আর আমার তো ভালোই লেগেছে, আমি রাজি। তুই কি বলিস? বাবা তুমি যেটা ভালো মনে করো। আর এই শুভ মুহূর্তে আমি আর একটা সত্যি কথা বলি। আসলে তোমাকে আমি একটু আগে আমার মেয়েকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম না, অসুস্থতা নিয়ে,
সব মিথ্যে কথা। এই রিপোর্টগুলি দেখিয়েছি সব ফেক রিপোর্ট। আমার মেয়ে আমাকে বাধ্য করেছিল তোমার সাথে এই অ্যাক্টিংটা করার জন্য, কারণ ও আসলে একটু ইনডিসিশনও ছিল তো সেই জন্য। তার মানে তা ওই ভাবির পুরোপুরি সুস্থ? অবশ্যই একদম সুস্থ। কাজী সাহেব, তাহলে দেরি করে লাভ কি? আসেন, বিয়ে পড়ানো শুরু করেন। আরে তোমার জায়গা আমার বুকে। প্রেম খুঁজে খুঁজে মন দিশে হারা, প্রেমে নাকি মুক্তি এ কথা বলে কারা? ভুল বুঝে বুঝে দূরে চলে যায় সব, তবুও প্রেমের পাখি মনে করে কলরব। তার সাথে হবে এক ছবির